আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আপনাদের সামনে যে ঘটনাটি শেয়ার করব সেটি ঠাকুরগাঁ জেলার খড়মখুয়াডির আশেপাশের কোনো এক গ্রাম থেকে পাঠানো ঘটনা। আমি সঙ্গত কারণে গ্রামের নামটি উল্লেখ করব না এবং যাদের সাথে ঘটনাটি ঘটেছে তাদের ছদ্মনাম ব্যবহার করব। ঘটনাটি ঘটেছে 1990 থেকে 1995 সাল এর মাঝামাঝি সময়ে। যিনি ঘটনাটি দিয়েছে তিনি সঠিক সালটি বলতে পারেনি। এখন আকাশ সাহেব যেভাবে ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমি সেভাবে বলার চেষ্টা করব। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করেন। যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম লতা দিদি। তিনি একদিন রাতে খাওয়া দাওয়া করছিলেন। হঠাৎ করে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তিনি খাওয়া দাওয়া কমপ্লিট না করে তার বাসা থেকে একটি হ্যারিকেন ও একটি দস্তার জগ নিয়ে বাথরুমে যাওয়ার দিকে রওনা দেয়। সাধারণত 1990 থেকে 1995 সাল এর দিকে মানুষের তেমন বাথরুম ছিল না। তো তিনি বাথরুম করার জন্য তার বাড়ির উত্তর পাশে কিছুটা এগিয়ে যান এবং তার বাড়ির উত্তর পাশে ছিল একটি বাঁশবাগান। তিনি বাঁশবাগানের পূর্ব পাশে বাথরুম করার জন্য বসেছিলেন এবং আগেই বলে রাখা ভালো যে তিনি যেখানে বাথরুম করার জন্য বসেছিলেন তার পূর্ব দিকে একটি বাঁশবাগান ছিল। তিনি বাথরুম শেষ করার পর যখন উঠে দাঁড়িয়েছিলেন তখন পূর্ব দিকের বাঁশবাগান থেকে পশ্চিম দিকে বাঁশবাগানের দিকে একটি খারাপ জিন চলাচল করছিল। সঙ্গত কারণে তিনি সেই খারাপ জিনের মুখোমুখি হয়ে যায় এবং জিনটি কোনো কিছু না বলে লতা দিদির গালে একটি থাপ্পড় দেন এবং সাথে সাথে লতা দিদি হুমড়ি খেয়ে পড়ে যায় এবং তিনি হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার পর একটি ঘুমন্ত মানুষ ঘুমের ভিতরে যেভাবে নাক ডাকে তিনি সেইভাবে আওয়াজ করতেছিলেন। তবে সে আওয়াজটি তার বাড়ি থেকে অনেকটাই শোনা যাচ্ছিল। তখন তার 3 ছেলে বাড়ির আঙিনায় বসে গল্প করতেছিলেন। কিন্তু হঠাৎ এই রকম আওয়াজ শোনার পরে তারা বাড়ির সমস্ত মানুষকে ডাক দেন এবং তারা সবাই একত্রে একখানে জড়ো হয় এবং বলে যে কিসের আওয়াজ, কি এরকম শব্দ করতেছে। তার ছেলেগুলো একবার ভাবে যে তারা বাঁশবাগানের ওই দিক যাবে এবং আরেকবার ভাবে যে তারা ওই বাঁশবাগানের দিকে যাবে না, কারণ ওই বাঁশবাগান দুটি খুবই ভয়াবহ ছিল। সাধারণত দিনের বেলায় যে কোনো সময় ওই বাঁশবাগানের ওই পাশে গেলে বাঁশবাগানের ভিতর থেকে বিভিন্ন ধরনের খাবারের গন্ধ পাওয়া যেত এবং তারা কিছুক্ষণ পর সবাই মিলে সেই বাঁশবাগানের দিকে রওনা দেওয়া শুরু করে এবং তারা গিয়ে দেখতে পায় যে তার মা সেখানে পড়ে আছে। তখন সবাই তার মাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে এবং মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। লতা দিদি প্রায় 2 থেকে 3 ঘন্টা পর জ্ঞান ফিরে আসে এবং তিনি জ্ঞান ফিরে আসার পরে তিনি বলতে থাকে যে আমার শরীরে অনেকগুলো পিঁপড়া কামড় দিয়ে ধরে আছে, কিন্তু তার ছেলেগুলো কেউ দেখতে পাচ্ছে না যে তার শরীরে কোনো পিঁপড়া এভাবে ধরে আছে। তার 2 থেকে 3 ঘন্টা পরেই আবার লতা দিদি বলতে থাকে যে তার মাথা অনেক ব্যথা করতেছে, তিনি মাথার ব্যথায় থাকতে পারতেছে না এবং তারপরের দিন সকাল হওয়ার পর তাদের মাকে নিয়ে তারা একটি মহিষের গাড়িতে করে উত্তর দিকের কিছু দূরে একটি ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারটির নাম ছিল অরুণ ডাক্তার। অরুণ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে অরুণ ডাক্তার দেখে তাকে কিছু প্রেসক্রিপ্ট করে দেয় এবং সেই ওষুধগুলো বাড়িতে নিয়ে আসে। খাওয়ানোর পর তেমন কোনো উপকার পায় না তারা। এভাবে 3-4 দিন চলে যাওয়ার পরে তারা একটি কবিরাজের শরণাপন্ন হন। সেই কবিরাজের বাড়ি তাদের বাড়ি থেকে দক্ষিণ পাশে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দক্ষিণে। একটি কবিরাজের কাছে যান এবং কবিরাজের নাম ছিল ইজার মুন্সি। তিনি তাদেরকে বলে যে আপনারা বাড়ি চলে যান, আমি আপনাদের বাসায় সন্ধ্যার সময় যাব এবং ইজার মুন্সি সন্ধ্যার দিকে তাদের বাসায় আসে এবং বলে যে একটি রূপার টাকা ও একটি কাঁসার বাদনা আমাকে লাগবে, কারণ তিনি এই রূপার টাকা ও একটি কাঁসার বাদনা দিয়ে দেখবে যে রোগীটার অবস্থা কী রকম। তখন তারা তাড়াতাড়ি সেই জিনিসগুলো জোগাড় করে ফেলে এবং কবিরাজকে সেই জিনিসগুলো দিয়ে দেয়। তখন কবিরাজ সবার সামনে কাঁসার বাদনাটায় রূপার টাকাটা দেয়
এবং কবিরাজ বলে যে এই রুগীটি কি বাঁচবে। তখন কাঁসার বাদনার ভিতর থেকে কোনো রকম আওয়াজ আসে না, কিন্তু একটু পরে আবার কবিরাজ বলে যে এই রোগীটি কি মারা যাবে। তখন কাঁসার বাদনার ভিতরে যে টাকাটা ছিল সেটি বাদনার ভিতরে যে হাঁটাচলা করলে যেরকম একটু শব্দ হয় ওই রকমভাবে শব্দ হচ্ছে খটর খটর করে। তখন কবিরাজ বলে যে এই রুগী তো অনেকটাই মৃত্যু পথযাত্রী, তো আপনারা এখন কি করবেন, আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন রোগীর চিকিৎসা করবেন কি করবেন না। এই বলে কবিরাজ সেখান থেকে চলে যায়। এভাবেই চলে যায় 2-3 দিন। 8 দিনের মাথায় তাদের বাড়ির কিছুটা উত্তর দিকে একটি কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। তখন কবিরাজ বলে যে আমি যাব এবং এই ঘটনাটি সমস্যার সমাধান করব। কবিরাজ 8ম দিনের দিন যখন তাদের বাসায় আসে এবং রোগীকে দেখে তাদের ঘরের ভিতরে একটি পূজার, হিন্দুরা যেভাবে পূজা করে ওই রকম একটা করে, মানে স্পেস তৈরি করে এবং ওখানে পূজার জন্য যা কিছু জিনিস লাগে, কলা, তারপরে মিষ্টি, আরও বিভিন্ন রকমের জিনিস সেখানে সাজিয়ে রাখে এবং ওই কবিরাজ আসে এবং প্রতিদিন কাজ করে চলে যায়। এভাবে চলে যায় 2 দিন এবং লতা দিদি মাঝে মাঝে রাতের ভিতরে অনেক চিৎকার চেঁচামেচি করে এবং বলে যে আমাদের বাড়ির পাশে যে একটি বড় কাঁঠাল গাছ আছে সেখানে আমাকে নিয়ে চলো। এভাবে যখন রাতে চেঁচামেচি করে তখন বাড়ির মানুষ বলে এভাবে চেঁচামেচি না করে যদি সেই কাঁঠাল গাছের নিচে গেলেই যদি লতা দাদির যদি সমস্যার সমাধান হয় তাহলে তাকে সেখানে নিয়ে যাওয়া হোক। তখন সবাই মিলে লতা দাদিকে সেখানে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর লতা দিদি সেখানে সেন্সলেস হয়ে যায় এবং লতা দিদিকে বাড়িতে নিয়ে আসা হয়। তারপরে সারাদিন স্বাভাবিকভাবে কাটে যায়। কবিরাজ আসে এবং তার যে রিচুয়ালগুলো সেগুলো করার পরে কবিরাজ চলে যায়। 11 দিনের দিন লতা দিদি রাতে আবারও বায়না শুরু করে যে আমি সেই গাছের তলায় যাব। তখন বাড়ির মানুষরা সহ্য করতে না পারে সেই গাছের তলায় নিয়ে যায় এবং সেখানে লতা দিদি শেষবারের মতো সেন্সলেস হয়ে যায় এবং তাদের বাড়ির সন্তানরা তাকে সেখান থেকে নিয়ে আসার পরে মাথায় পানি ঢালাঢালি করে, শরীরে গরম তেল মালিশ করে, কিন্তু তাদের কোনো উপায় হচ্ছে না এবং লতা দাদির আর কোনো সেন্স ফিরে আসে না। এভাবেই চলে যায় আরেক দিন। আর বাড়ির পাশে যে কবিরাজটি যে কাজ করছিল সে শুনে যে লতা দাদি অজ্ঞান হয়ে গেছে আর কোনো সেন্স আসে না, এই কথা শুনে সে কবিরাজ আর তাদের বাসায় আসে না। এভাবে 14 দিনের মাথায় লতা দাদি তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পরপারে চলে যান। তিনি যখন মারা গিয়েছিলেন তার বাড়ির কিছুটা পশ্চিম দিকে তার এক খালাতো বোন ছিল, সে দেখতে এসেছিল এবং সে লতা দাদিকে গোসল করার জন্য এসেছিল। কিন্তু ওই যে কবিরাজ একটি পূজা ঘরে পেতে রেখেছিল, তখন বাড়ির মানুষজন বলে যে অনেকেই তো এখান থেকে হাঁটাহাঁটি করবে, তো এই পূজাটা আমরা খাটের ভিতরে লুকিয়ে রাখি। তখন বাড়ির মানুষেরা সেই পূজাটিকে খাটের ভিতরে লুকিয়ে রাখে। কিন্তু ওই ঘরেই তো লতা দাদি ছিল। তখন যেহেতু একটা মানুষ মারা গেছে, ঘরের ভিতরে মানুষটা আছে, অনেকজন দেখতে আসে। এভাবে দেখতে আসতে আসতে তার ওই লতা দিদির যে খালাতো বোন ছিল তার পা একটু খাটের ভিতরে চলে যায় এবং সেই পূজার যে স্থানের জিনিসপত্রগুলো আছে সেগুলোতে পা লাগে এবং পা লাগার একটু পরে লতা দিদির যে খালাতো বোন আছে তার অনেক পায়ে যন্ত্রণা শুরু হয়। তিনি আর লতা দাদিকে গোসল করাতে পারে না, তিনি বাড়ি চলে আসে এবং বাড়ি চলে আসার পরেও তার পায়ের ব্যথা কোনো রকম কমে না। তখন তার ছেলে তাকে একটি কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে অনেক কিছু পানি নিয়ে আসে এবং সেগুলো খায় তার সমস্যার সমাধান হয়। কিন্তু বাড়িতে লতা দাদিকে কবর দেওয়ার পরে যে পূজাটা ছিল সেটা যে ফেলার মতো মানে কেউ সাহস পাচ্ছিল না। এভাবে একটা মানুষ পৃথিবী থেকে চলে গেল 14-15 দিনের মাথায়। ভৌতিকভাবে একটা মানুষ চলে গেল, বাড়িতে এটা কেউ মেনে নিতে পারতেছিল না। তখন ওইটা ফেলার মতো কারো যে শক্তি বা সাহস আছে সেটা তাদের 3 ছেলের ভিতরে ছিল না। তখন বাড়ির পাশেই কাছাকাছি বাড়িতে থাকা একটা মুন্সি ছিল, তাকে গিয়ে তার ছেলেগুলা বলল যে আমাদের বাসায় তো এরকম চলতেছে, তো আপনি তো কিছু জানেন, তো আমাদের এইটুকু উপকার করেন। তখন বাড়ির পাশে যে মুন্সি ছিল তিনি আসার পরে সবগুলো জিনিস একটি কুলার ভিতরে নেয় এবং তার ছেলেগুলোকে বলে যে
সিঞ্জার যে বোঝাগুলো আছে, পাট ছিলে ফেলার পরে যে অবশিষ্ট খড়িগুলা থাকে, যেগুলোকে উত্তরবঙ্গের ভাষায় সিঞ্জা বলে, এই সিঞ্জাগুলা ওই বড় বড় বোঝার মতো বাঁধে এবং উপরে আগুন ধরায় দেয়। আগুন ধরায় দিয়ে তারা পূর্ব দিকে যে বাঁশবাগানটা ছিল, যে দিক দিয়ে জিনটা আসছিল, সেই বাঁশবাগানের ওই দিকে কুলাটা নিয়ে যায় এবং নির্দিষ্ট একটা জায়গায় সেই জিনিসগুলো ফালায় দেয়। এবং যে হুজুরটা তাদের সাথে গেছিলো, তিনি বলে দিছিল যে পিছনের দিকে তাকা যাবে না, পিছনের দিকে কী হয় হোক তাকা যাবে না, সামনের দিকে চলে আসতে হবে। এবং তারা পরিশেষে বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পরে তারা এইভাবেই আর কি লোধা দিদির জীবন শেষ হয়ে যায়। তো লিসেনার্স, আপনারা এখন চিন্তা করুন যে রাতে যে আপনারা হুটহাট করে বাইর হবেন, হঠাৎ করে এরকম কিছু একটা যদি হয়ে যায়। তাই আপনারা যারা এখনও বাইরে চলাচল করেন, একটু সাবধানে চলাচল করবেন। এই বলে আমি আমার ঘটনাটি এখানে শেষ করলাম। আর এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করেন। এই রকম অনেক শরীর হিম করা ঘটনা আপনারা পাবেন।